মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওটার মতো কোনো শক্তি আমার কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকমে উঠে বিছানায় গায়ে দিয়েছি। ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেমনে হয়। নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অপবাদের কারণে আমার আজকের এই অবস্থা। আমি আবির, একটা কোম্পানিতে ছোটোখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য নিঃশর্তে কাজ করে। আমার স্ত্রী নীলা। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি, কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু নীলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করবে কেন? খবরদার আমাকে স্পর্শ করবা না। তোমার এই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না, এই বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই, তোমার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই। নীলার এই কথা শুনি আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, কি বলছো এসব তুমি? মুক্তি চাও মানে? কিসের মুক্তি? আমি ডিভোর্স চাই আবির। তোমার সাথে অনেক হয়েছে, আর না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, এই সময় মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি ঠিকভাবে কথা বলছি। সারাদিন অফিস শেষ করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছরের সংসারের এই প্রথম ওর গায়ে হাত তুলেছি। কষ্টে আমার বুকটা ছেড়ে যাচ্ছে, তারপরেও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। আমিও আর কিছু বলিনি তাকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডেকেছি, কি হয়েছে, কী জন্য ও এসব করছে, কথাগুলো জানার জন্য, কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আমিও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 10টা 3 বাজে। কি আশ্চর্য, নীলা আজ আমাকে ডাকেনি কেন? মনের ভিতর উলটপালট শুরু হয়ে গেল। প্রতিদিনের নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মানবাভিমান তো আছেই, কিন্তু আজ কি হলো নীলার? কাল রাত থেকে অদ্ভুত সব আচরণ। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে একটা বড় শখ খেলাম। আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোপাই বসে আছে। পাশে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই অকর্ম করবি আর আমরা কিছুই জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলা নীরবে চোখের জল ফেলছে। এরই মধ্যেই নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াটাই উচিত। এই কথা বলতে দেরি আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। নীলার ভাই আমার কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দেয়। এরপর সজোরে ধাক্কা দেয়। আমি তাল সামলাতে না পেরে কাচের ডাইনিং টেবিলে পড়ে যাই। কাচের ডাইনিং টেবিলে ভেঙে আমি নিচে পড়ে যাই। কাচ ভেঙে আমার শরীরে কিছু অংশ ঢুকে যায়। তারপরও আমাকে তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটা ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতেই নীলা বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আয় না, এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সই করে দিস। আর হ্যাঁ, এই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিব। কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়ার দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকলের ঘটনাটা মনে করতে লাগলাম। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। সারা শরীরে প্রচুর ব্যথা, ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছি না। অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারায় কাছে ছোট ছোট টুকরা আটকে আছে। চেহারাটা আর আগের মতো নেই, ঠোঁট ফেটে গিয়েছে। 5 তলার উপর থেকে যে নিচে নামবো সেই শক্তিটুকু আমার নেই, এত পরিমাণ মেরেছে আমাকে। নীলা একবারও জানতে চাইনি আমি কেমন আছি, কি অবস্থা আমার। নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল। ফোন রিসিভ করতে বললাম, কই আছিস তুই? বল কি হয়েছে তোর?
কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি একদম ঠিক আছি, একটু আমার বাসায় আসবি? আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি? আমি এক্ষুনি আসছি। যাক, একটু শান্তি পেলাম প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনি। আমি আসতে আসতে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমার অবস্থা দেখে কেঁদে দিবে এমন অবস্থা তার। কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কে করেছে বল আমায়। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে সব কিছু শুনে মূর্তির মতো বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধু নীরবতা। নীরবতা ভেঙে সজল বলতে লাগলো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়ালাম। কষ্টে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সজলকে বললাম, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল? তুই শুধু এতটুকু খোঁজ নিয়ে দেখ, ঠিক কী কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। কি অন্যায় আমার অন্যায় হলে আমি মাথা নত করে নিব, তবুও মিথ্যা অপবাদ সহ্য করব না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়াই ও মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর চলে যাই। আমি বসে বসে ভাবতেছি, এই কি আমার সেই নীলা যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো, আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করতো, সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ ভিজাতো। কিন্তু আজ সেই নীলা নেই। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায়। আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। সজল নিয়মিত খোঁজখবর নিত, বাসায় খাবার দিয়ে যেত। এক সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার তাতে কোনো দুঃখ নেই। দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি, হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মাই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে। শুনলাম ভাবি নাকি চলে গিয়েছে রাগ করে। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে। না নিলে আবার বলবে অহংকারী আমি। অনিচ্ছা সত্ত্বেও নিলাম। পরের দিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য। পথে সজলের সাথে দেখা। ওকে এ কথা বলতেই বলল, আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করিস, সমস্যা নেই। যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম, কারণ আমার চলার মতো টাকা তো লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। নীলার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আমার বাসার মালিকের মেয়ে প্রায় খাবার নিয়ে আসে, মেয়েটাকে বাধা করা সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে। আমি খাবার খাচ্ছি, এমন সময় আমার শ্বশুরমশাই আসলো। খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না। একটা চলে গেছে, এখন আর একটা পেয়েছো। তুই একটা চরিত্রহীন। এই বলে একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলে, যত তাড়াতাড়ি সই করবি তত তোর মঙ্গল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে গেল। আমার সাথে থাকা মেয়েটাও অনেক লজ্জা পেল। খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি। কাঁপা কাঁপা হাতে খামটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার। আমার চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ বই নামতেছি। স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কী দোষ ছিল আমার? কী কারণে এমন করলা নীলা? আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ডিভোর্স পেপার সাইন না করে সোজা বাসার নিচে যেয়ে 5 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই ছাইপাশ কখনো হাত দিয়ে ধরে দেখি নাই আগে, আর আজ থেকে এটা আমার নিত্যদিনের সঙ্গী। এর মধ্যেই সজল ফোন দিয়ে যা বলল, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনের ওপাশ থেকে সজল বলতে লাগলো, নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে, আমি নীলার সাথে প্রতারণা করেছি, তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছি, ইত্যাদি আরও অনেক কিছু বলল। নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেই। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কেন গিয়েছি নীলা একবারও জানতে চায়নি। আর জেনেই বা কী করবে? এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজে বিশ্বাস করে নিবে সে খারাপ, কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। মনে মনে আল্লাহকে বলতেছি, ইয়া আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়তেছে, মুছে দেওয়ার মতো কেউ নাই। আমি কেন পতিতালয়ে গিয়েছি এবার শুনুন। বেশ কিছুদিন আগে আমি অফিসে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় এক বৃদ্ধা মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে, হাতে একটা ব্যানার, তাতে লেখা, আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারীর হাত থেকে রক্ষা করো, ইত্যাদি। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কী হয়েছে আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতলায় এক দল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবা পথে পথে এই ব্যাপার নিয়ে ঘুরছি। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল।
তারপর ওনার কাছ থেকে মেয়েটার ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়েও বড় কী আর হতে পারে। এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওখানকার ম্যানেজারকে ছবি দেখিয়ে বললাম, এই মেয়েটি কি এখানে আছে? আছে। আমি এই মেয়েটিকে মুক্ত করে দিতে চাই। কত টাকা লাগবে মুক্তিপণ হিসেবে? 25,000 টাকা লাগবে। এই মুহূর্তে আমার কাছে এত টাকা ছিল না, তাই বলে আসলাম কালকে আসবো। এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরের দিন টাকা নিয়ে আবার গেলাম, কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না, কিছুদিন পর আসেন। কি আর করার, কিছুদিন পর গিয়ে মেয়েটাকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দোয়া করলেন, তোমার বউ সন্তান যেন সব সময় ভালো থাকে, পরিবার যেন শান্তিতে থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানি এই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে। হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে, যার করুণ পরিস্থিতির শিকার আজ আমি নিজেই। কিন্তু নীলা কি একবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি? বাহ, কি সুন্দর নিয়তির খেলা। একজনকে মুক্তি দিয়ে এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে। অনেক কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। পরের দিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? এরপর ও যা বলল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে বসে পড়লাম। নীলা নাকি সামনের সপ্তাহে বিয়ে, ছেলে আমেরিকা থাকে। মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে আমার। সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। ঘরে যেয়ে দেখি দরজা খোলা। আশ্চর্য, আমি তালা মেরে গেছি। তখন মনে পড়ল নীলার কাছে আরেকটা চাবি আছে, কিন্তু নীলা এখানে আসবে না, কিছুতেই ভাবতে পারছি না। রুমে যেয়ে বড় একটা ধাক্কা খেলাম। নীলার একটা জিনিসপত্র নেই, ওর জামা কাপড় কিছুই নেই, ওর কোনো চিহ্ন এই ঘরে আর রাখি নাই। তার মানে নীলা আসছিল, এসে ওর সব কিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি আর ভাবতেছি, এভাবে কি আমি বেঁচে থাকবো? একটা পুরুষ কখন কাঁদে যখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে কাটিয়ে দিই। ভোরের বেলা ঘরে যেয়ে আজকেও আবার মালিকের মেয়ে নাস্তা নিয়ে আসছে। কিছু বললাম না। রুম থেকে বের হয়ে নিচে যাইতেছি, পেছন থেকে বলল, খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে। কি তুমি? আর কেন বা আমার জন্য এত চিন্তা করো? বারে একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলে প্রতিবেশী তো, মানুষ তো। প্লিজ খাবারটা নিয়ে নিন। আমার খিদে নেই। এই কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম। রাস্তায় আনমনে হাঁটতেছি, হঠাৎ সজলের ফোন। আবির, কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি। তাড়াতাড়ি শপিং মলে চলে আয় আবির। বারে, আজকে তো দেখছি তোর খুব তাড়া। আরে আগে আয় তো। ঠিক আছে, আসতেছি। এই বলে শপিং মলের দিকে রওনা হলাম। নিশ্চয়ই বন্ধুটি আমাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলে চলে আসলাম। কি রে, তোর জন্য খুব তাড়াহুড়া করে আসলাম। বল, কী জন্য এত তাড়া তোর? আরে মা বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, হঠাৎ করে সামনে শুক্রবার বিয়ে। বলিস কি রে, তাহলে তো ভালোই হলো। তোর বিয়েটা একটু খেতে পারবো, বেস্ট ফ্রেন্ড বলে কথা। এজন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তাহলে তোর শপিংটা করিয়ে দিই। যা, এমনভাবে বলতেছিস যেন আমি বাচ্চা পোলা পাইন। আচ্ছা ঠিক আছে, চল। সজলকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দিই, ওর ইচ্ছা মতো সব কিছু করি। ওর হবু বউয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দিই, নীল রং। আমার আর নীলের খুব পছন্দ, আর সেই পছন্দের শাড়ি আজ সজলের বউয়ের জন্য নেই। শপিং শেষে সজলের জরুরি ফোন আসে। সজল রিসিভ করতে শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে। এক পর্যায়ে সে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আমি বের হওয়ার সময় দেখি নীলা তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকতেছে। নীলাকে আজ প্রায় 3 মাস পর দেখলাম। মুখে চঞ্চলতার হাসি এখনও ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ, ঠিক আগের মতোই আছি। মনে হয় যেন কিছুই হয়নি। কিভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতেছিলাম। নীলারা শপিং করে শুরু করে দিল, আমি ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমে যেতে আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারল না। নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করতে আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা?
তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছি। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিতেছো? তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বখাটের লোককে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওইরকম কোনো কাজ করি নাই, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। খবরদার, আমার কসম খাবে না। তোর মতো পাপিষ্ট লোক কখনো আমার কসম খেতে পারে না। আমি নীলার হাত ধরতে ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেই। আমায় তুই টাচ করবি না, শুনে রাখ। কিছুদিন পর আমি অন্য কারো বউ হতে চলেছি, আর ভুলেও আমার সামনে আসবি না বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজের সাথে আমি 2 বছর সংসার করেছি। ছি ছি, আমার চিহ্ন তুই যাতে খুঁজে না পাস, এই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিনে এসে ডাল ভাত চারটা খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করি নাই। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কথাই আছে না, অল্প শোকে কাঁদে, অধিক শোকে পাথর হয়ে গেছি। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য কাঁদবো যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর জীবনে নীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগোচ্ছিল। ভাগ্যের কি নির্মোহ পরিহাস, আজ আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউ নেই। নীলা জীবনেও আমার কাছে আসবে না, এটা তো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও আমি যে মরে গেছি। সন্ধে বাসায় ফিরলাম, সারাদিন কিছু খাইনি, আর খাবই বা কীভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কি না আল্লাহ ভালো জানে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি মানে বাড়িওয়ালি। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছুই খাওনি। মিশকার কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আছো, কোনো দিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি। খুব শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকেই নিজের ছেলের মতো করেই দেখেছি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নাও না? আর বৌমা আসবে না? আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মা, না মা, আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না, আর খাবারটা খেয়ে নাও। শত হলেও তোমাকে নিজের ছেলের মতোই দেখি। এই বলে তিনি চলে গেলেন। ভাত নিয়ে 2-1টা লোকমা খাওয়ার পর আর খেতে পারিনি। বুকের ভিতর কষ্টগুলো জেগে উঠল। তখন একটা গান মনে পড়ে যায়। কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাত যায়, একে একা রাত্রি কাটাই, তুমি পাশে নাই। বুকের ভিতর কষ্ট জমে পাহাড় হয়ে যায়, বুকটা আমার কান্দে মরে, এবার আমায় ছাড়। রাতে কিছুতেই ঘুম আসতেছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কী হবে? লাইফের সবচেয়ে বড় বড় ক্ষতি আমার তো হয়েই গেল। দুপুর 12টায় ঘুম ভেঙে আমার। ঘড়িতে তাকিয়ে দেখি ভেবাচেকা খাই, আজ আর অফিসে যাওয়া হবে না। তারপরও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দিই। আরে আবির, এত দেরি কেন তোর? ঘুম ভাঙার মানুষ নেই যে। আচ্ছা যা, ক্যাবিনে গিয়ে বস, আর দেরি করবি না। এই নে, ফার্স্ট ইনভাইট তোকেই দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নিই, কিন্তু খুললাম না। অফিস শেষ করে বাসায় এসে দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা। আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইসরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠল। বরের ডিটেলস আর পড়লাম না। আমার বুঝতে আর বাকি রইল না এটা নীলার কাজ। কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পাইছে। একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছি না, নাকি মজা নিতেছি? একজন স্ত্রী তার স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়, কতটা হৃদয় ভাঙিত কাজ এটা। আমি আর নিতে পারছি না। এই কষ্ট মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, আমাকে ড্রাগ নিতে হবে। দেরি না করে অবৈধ দোকান থেকে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ড্রাগ নিয়ে আসলাম। সিরিজ পুষ্ট দিতেই আমি আর এই জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম। যেই জগতে নেই কোনো টেনশন, চিন্তা ছাপ, শুধু ফ্রি মাইন্ড।
মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়াকশন। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজলের ফোন। হ্যালো। কিরে দেবদাস, কি অবস্থা? মনটা দুমড়ে মুচড়ে যাবে এই অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই মনে হয় তোর এই ভালো থাকার। কি? কেন? কি হয়েছে সজল? তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সেই আমাকে পাত্তা দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধু তার কথাই ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও শান্তি দিব না। তোর জীবনটাকেও নরকে পরিণত করে দিব। ওই দিন তুই পতিতলায় গিয়েছিস, আমি নীলাকে ফোন করে সব বলে দিয়েছি। ব্যাস, সম্পর্ক বিনা দোষে ফাটল ধরল। অবশেষে নীলাকে আমি নিজের করে পাবো। নীলা কখনোই তোকে আর চাইবে না। তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিয়েছি। কাল বিয়ে, একবার এসে শেষবারের মতো দেখে যাস নতুন বধূ সাজে। হয়তো আর কখনোই দেখতে পারবি না। গুড লাক মাই ফ্রেন্ড। সজলের কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলেছি। বন্ধু হয়ে গোলায় এভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবার দেখতে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও। দোয়া করি নীলার জন্য, অনেক সুখে থাকে যেন। এরপর নতুনভাবে আমার জীবন গুছিয়ে নিব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো। আপন মানুষ আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার, এই দিনটি একটি পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজই আমার নীলার বিয়ে। মনে মনে ভাবতেছি নীলাকে নিয়ে। নীলিমা, কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছা করি। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব, লেখা হয় না। এই ভেবে যদি বিরক্ত হও, যখন উদাস দুপুরের হিমেল হাওয়া এসে তোমার চুলগুলিকে এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতে স্পর্শ দিয়ে গুছিয়ে দিই এলোমেলো চুলগুলি। ইচ্ছে করলেই যদি সব করা যেত, তবে ইচ্ছাগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভিতর যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, তুমি চলে যাওয়ার পর বুঝছি। বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই স্মৃতিগুলিকে, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয়। নীলিমা, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ নীল আকাশ মেঘে মেঘে ঢেকে যায়, চারিদিক অন্ধকারে ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমানী মন যেতে দেয়নি আমায় তোমার কাছে। নীলিমা, তোমার দেয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি রোজ, তোমার ছোঁয়া পাবে বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজন শিশিরে ঘাসে পা ভিজিয়ে দুজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে নিব। তা আর হয়ে ওঠে কই? হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তবু ফিরে আসতে চাইলে এসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিনও পেতে দিব। আসবে তো নীলিমা? কিন্তু আমার ভাবনাগুলো কখনই কাজে আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। নতুন জীবনে পা রাখবো। মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এই বন্ধুবান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তার ছেলের হাসি দিয়ে বললাম, যাব রে যাব, তোর বিয়েতে না গেলে কি আর হয়। দুপুরে নামাজ পড়ে এসে নীলার দিয়া প্রথম বিবাহ বার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বিহারের মতো বিয়েবাড়িতে। চারিদিকে অনেক ঝমক, আমার সেদিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু একবার নীলাকে বউ সেজে দেখব, এটাই শেষ ইচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাজিয়ে নিয়ে আসা হলো। স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীলপরি বসে আছে। চোখের কোণে জল অজান্তে জমা হয়ে গেল। নিজেকে শক্ত রেখে চলে আসতে লাগলাম। এমন সময় সজলের আকুল আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর, প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সজল আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছেটা পূরণ না করলে আমি যে অতি কৃজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসে এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হব
এমন সময় আন্টির প্রবেশ। বাবা, কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছি আন্টি। আমি মিশকার কাছে সবই শুনেছি। আল্লাহ, ওই মেয়ে কখনোই ভালো হবে না। একজন মাই হয়ে বলছি। ছি ছি, অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকি। আর আমি যদি কখনো কোনো ভুল করে থাকি মাফ করে দিয়েন, হয়তোবা আর দেখা হবে না। কি কও বাবা, মায়ের কাছে সন্তানই সব সময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সব সময়। আর যদি কখনো সময় পাও, এই হতভাগা মায়ের কাছে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। জানি না আমিও কান্না ধরে রাখতে পারিনি। সব শেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি। ঢাকা টু চট্টগ্রাম গামী ট্রেনের অপেক্ষায়। যথাসময় ট্রেনও এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব গ্লানি মুছে ফেলেছি। একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি, ভালোই চলে আমার দিনকাল। মাসে 3 দিন সময় ব্যয় করি পথ শিশুদের সাথে। বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভিতর। আমার তো কেউই নেই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভিতর। বাবা মা নেই তো কি হয়েছে, আমার জন্য আল্লাহ আরেকটা মা তো দিয়েছে। চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি আর ভাবতেছি ফেলে আসা দিনগুলি। ভাবতে ভাবতেই কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণীর শহর ঢাকা। আজ 6 বছর পর আসলাম। 6টা বছর কেটে গেল। আজ আবারও ঢাকা ফিরছি। সব কিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। বাসার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল একজোড়া ঘন কালো চোখ। বিদ্যমান এক মায়াবতী মেয়ে। চিনতে কষ্ট হলো না, এটা যে মিশিকা। আমাকে দেখে সালাম দিয়ে বলল, কে আপনি? হয়তো বা চিনতে পারেনি, আর চিনবি বা কেমনি। 6 বছরে আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল। ও, আবির ভাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মা সব সময় আপনার কথা বলে, মাঝে মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হলাম। যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরও মায়ের বাঁধনে আমাকে বেঁধে রাখছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ার বন্ধনটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো। আমাকে দেখে আনন্দে চোখে জল ছেড়ে দিল। আমাকে ধরে বলল, বাবা, তুমি যে আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তোমার জন্য সব সময় দোয়া করি আমি। যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেক দিন পর কথাটা শুনলাম। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের অজান্তে চোখে পানি এসে গেল। অফিস থেকে বাসে আসলে নীলা সবার আগে এই কথা বলতো। এই ছিল আমার নিয়তি। একটা দীর্ঘশ্বাস নিলাম। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় আন্টি এসে বলল, বিকালে ফিরে আসো। হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলছিলাম কি মিশকা, বিকালে একটু ডাক্তারের কাছে যাবে। একা একা যেতে একটু ভয় পাচ্ছি, তুমি সাথে গেলে ভরসা পেত। আরে আন্টি, এতে অনুরোধ করার কি আছে? আপনার ছেলেকে আবার অনুরোধ করা লাগে? আন্টি মুচকে হাসলো। দেখে মনে হলো অনেক খুশি হলো। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকেলে মিশিকে একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। ডাক্তার দেখা শেষে চেম্বার থেকে বের হব, এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পেছনে ফিরে তাকাতে বড় ছোট ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবারও জেগে উঠল। এই যে নীলা, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকাই আছে আমার দিকে। চোখ জোড়ে ছলছল করতেছে। আরও অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতো দেখতে হয়েছে। নীলার চোখ থেকে পানি পড়তেছে। আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব।
তাকে সরি বলে মিশিকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। 2 মোট 8 বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভিতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসে এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি মিশিকা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন একটু খেয়ে নিন। না করতে পারলাম না, নাস্তা খেয়ে বসে আছি। মিশিকা এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। মিশিকাকে নিয়ে একটা পার্কে এলাম, ঢাকা বোটানিক্যাল পার্ক, গাছপালা সমৃদ্ধ এক পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে বসলাম। মিশিকাও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, স্বল্পভাষী যাকে বলা হয়। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো আবির? পেছনে তাকাতেই দেখি নীলা। কে আপনি আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমনভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এই কথা বলতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস এই জন্য কিছু বলি নাই। মিশিকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কী হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরে বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটেন আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরের দিন আমি বসে বসে নিউজ আপডেট করতেছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আন্টি, বলেন, সমস্যা নেই। বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতকাল থাকবা? নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। আন্টি, একা কি আমার নিত্যদিনের সঙ্গী? মনে কেউ নেই যাকে বিয়ে করব? মন ভাঙলে আর তো জোড়া লাগে না। তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম। জি বলেন আন্টি। আমি তোমাকে নিজের ছেলে হিসেবেই সারা জীবন রাখতে চাই। হবে কি, আমার ছেলে মিশকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি পুরাই ভেবাচেকে খেয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দোটানায় পড়ে গেলাম। একদিকে মিশিকা, অন্যদিকে নীলা। পরক্ষণে মনে হলো নীলার তো স্বামী, সংসার, ছেলে সব আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? সতে হলেও আমার প্রথম ভালোবাসা নীলা, ভুলে কি থাকা যায়? নীলার কথাগুলো ভাবতেছি স্বার্থপরের মতো। আমাকে একা করে দিল বিনা দোষে। আজ আমি নিঃশংস। হয়তো এটাই নিয়তি। বিকেলে বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই মিশিকা দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে খুব কেয়ার নিতেছে আমার, সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু নীলাই থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কী আর করার, অন্য অধীনে কাজ করলে এই অবস্থা হবে, তাহলে পথ শিশুদের কী হবে? ধুর, এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দোয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। আবির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেল যেতে হবে, একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে। ওকে, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিচ্ছে, সেই বাইকে করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন সময় একটা চিৎকার শুনতে পাই। পার্সের নার্সকে জিজ্ঞাসা করতেই বলল, এখানে আজ 6 বছর ধরে একজন রোগী ভর্তি হয়ে আছে। তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার যৌনশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। কথাটা শুনি একটু অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখনই মনে পড়ল রোগীটাকে একটু দেখে আসি। বেচারার খুব নির্মম অবস্থা। 201 নম্বর কেবিনে যেতে একটা অনেক বড় ধাক্কা খেলাম। এটা আর কেউ নয়, আমার প্রাণপ্রিয় বন্ধু সজল। তার চেহারার খুবই করুণ অবস্থা। আমার চোখ টলামলে করতেছে। শত হলো আমার বন্ধু ছিল, সে আমাকে দেখা মাত্র লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম। মাথায় হাত বুলিয়ে দিতে কান্না শুরু করে দিল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও।
তুমি না ক্ষমা করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার পাপের শাস্তি আমি দুনিয়াতেই পাচ্ছি। নীলা কেমন আছে? আমি জিজ্ঞাসা করলাম। তোদের সংসার তো সুখে যাচ্ছে না। আমার দিকে সজল অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো তখনই নীলা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলেছে। আমার বাবা কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি। পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়ি চাপা পড়ি। এরপর আমার আজ এই অবস্থা। বলি সজল কাঁদতে লাগলো। তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার জীবন থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল। সজলের কথা শুনি কান্না চেপে ধরে রাখতে পারি নাই। আর ভাবতে লাগলাম, আমি তো তোকে কোনো অভিশাপ দিইনি। নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ এই অবিচার সহ্য করতে পারেনি। সজল আমার হাত ধরে বলতে লাগলো, নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে, আর ওকে কষ্ট দিস না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রাতে বাসে এসে ভাবতেছি নীলাকে কি ক্ষমা করব। তবে ওকে আমার পাওয়ার কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান এঁটে ফেললাম। সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। ওখানে যে আমি পুরাই শখ খেলাম। আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার যে নীলা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহাই। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পল্টিয়ে ফেলতে হবে, যে ভাবা সেই কাজ। হাই কিউটি, কেমন আছো? ভালো, আপনি? তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে কে না খারাপ থাকতে চায়। কিছু বললেন? বললাম আমিও ভালো আছি। আমি আবির, চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে এসেছি। ওহ, ভালো তো। আর আমি আনিকা, আপনার সহকর্মী। এখন থেকে আমরা ফ্রেন্ড। ওকে, নো প্রবলেম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম অফিসে। আরে এটা তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? এখানে তুমি কার কাছে এসেছো? কেন, আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? ইসরাত জাহান নীলা। মুখটা ধুক করে উঠল। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল চলে এলো। ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এতদিন পর একটু প্রশান্তি লাগছে। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে আদর করলেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কালো সাথে না যেতে। ছেলের কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দিব না। হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক আছে, এখন আম্মুর কাছে যাই। আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও। নীলার কাছে আশা যে বলল, মা মা, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে। আল বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরী বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আর আসবে না মা। ছেলের কথা শুনি নীলার বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? নীলার কিছু না বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর আমার কলিগ গণিকা। এমন সময় নীলাও নামতেছি। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখো না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তার জেলাস করার লক্ষ্যে অনিকার সাথে সাথে হেসে খেলে কথা বলতেছি আর নামতেছি। পিছনে ফিরে দেখি যে নীলা চোখ দিয়ে পানি পড়তেছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো যায় আসে না। আমিও কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো মেশিকা আজকেও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর মায়ায় জড়াতে চাই না। আসলে নারীদের যে অনেক ধৈর্য আছে তা মেশিকাকে না দেখলে বুঝতে পারতাম না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়েছে। ডাকবো কি নাকি ডাকবো না? মৃদু সুরে ডাক দিলাম, মেশিকা। আমার ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে বলল, আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছে, বুঝতেই পারিনি। না ঠিক আছে,
তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হয়। বারে, আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আমি এটা মেনে নিতে পারছি না। এতে কষ্ট হওয়ার কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন জানি মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছি। না, কিছুতেই জড়িয়ে পড়া যাবে না। আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। এই, আপনি উঠুন, অফিসে যাবেন না? আমি চোখ খুলে দেখি যে মিশিকা দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে, শাড়িটা কোমরে গুজে রেখেছে। একেবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন না গেলে বসের অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকে বাদও দিতে পারে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর মিশিকা খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবারে শুধু মিশিকা আর আন্টি, আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। বাবা, মিশকাকে একটু ভার্সিটি ড্রপ করে দিও তো, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশিকাকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম নীলা গাড়ি করে অফিসে যাইতেছে। রেল সিগনালে গাড়িগুলো আটকা পড়েছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পেছনে মিশিকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। মিশিকাকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম নীলা আমার কলিগ অনিকার সাথে হেসে হেসে কথা বলা শুরু করেছি। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। হাই কিউটি। এ কথা শুনি নীলা পিছন ফিরে তাকাই। আমি সোজা পাশ কাটিয়ে অনিকার গা ঘেঁষে বসে পড়ি। আরে আবির যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো থাকতে পারি? কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতের ঘুম তো একেবারে কেড়ে নিলে তুমি। ও মা, তাই বুঝি? গো, তাই। আবির, তুমি এত দুষ্টু কেন? দুষ্ট না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম। আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হইছে হইছে, আর পাম মারা লাগবে না। এতে পাম মারার কি আছে? কথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠেছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। জানু, দেখো না অফিসের ম্যাডাম কি বলে। আবির, তুমিও না। এই কথা বলে নীলা চলে গেল। মা আগামীকাল স্কুলে স্যারেরা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবালে বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনি নীলা অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়ল, আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আবির আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝবে কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলেছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে অনিকার সাথে বসলাম, আমি তো কোনো টিফিন নিয়ে যাই নাই, তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় অনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুজনই খাবো। আমার বিপরীত টেবিলে নীলা বসেছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। অনিকা আর আমি খাচ্ছি। হঠাৎ করে অনিকার মুখে আমি লোকমা তুলে দিলাম। নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতরে কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হয় না? নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টকর ব্যাপার পৃথিবীতে আর একটাও নাই। কি ভাবছো আবির? আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। এ মা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর। 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না।
দুপুরের খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনও কিছুই দেখা হয়নি। নীলার কেবিন দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে ফোনে কথা বলছি আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো নীলার কান্না, যে আমার একেবারে সহ্য হয় না। দেরি না করে ওখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে যে একদিন ছুটি মঞ্জুর করে নিলাম, আজ আর অফিসে যাব না। ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটে। যে দেখি আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনি বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো, নিজের ছেলের কাছে আমি আজ পৃথক পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? আসাদ, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল, আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। নীলা এখন তার বাবার বাসায় থাকে না, একটা ফ্ল্যাট নিচে সেখানে থাকে। অবশ্যই তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকেদের এড়িয়ে চলাইছেও। পরের দিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিচ্ছেন কেন? আসলে ম্যাডাম, ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে, আর ভুলে তো যাবেনি। সুন্দর কোয়ালিটির সাথে নষ্টি পুষ্টি করলে তো সবই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় আশাদ এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথা বলেছিলাম। নীলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বারণ করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল, মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আরে এই যে মিস্টার আবির, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি, নাকি তুমি নিজেই? খুব বলতে ইচ্ছা করছে। নীলা, কি দেখছো তুমি আমার মাঝে? ফালতুর মতো কার্যকলাপ বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব নীলা, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে অনিকাকে বললাম, আমার সাথে ঘুরতে যাবা নাকি? অনিকাও রাজি হয়ে গেল। আমি আর অনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে অনিকা জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন আবির? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আবির। কি? নীলা ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বললে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, আবিরের সাথে তোমার কিসের সম্পর্ক? তোমাদের আচরণ দেখে মনে হয় স্বামী স্ত্রী। আরও অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে নীলা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। আমাকে বলতেই হবে আবির, বলো। নীলা আমার স্ত্রী। কথাটা বলতেই অনেকটা অবাক হয় অনিকা। ভ্রুকুচকে বলে, মানে? আমি পুরো ঘটনাটা বললাম। অনিকার দিকে তাকিয়ে দেখি অনিকা কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন অনিকা? তুমি তো সত্যিই অনেক ধৈর্যশীল আবির। আমি নীলাকে সব কিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিছু বলতে হবে না তোমাকে, যা করার আমিই করব। তারপর অনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে অনিকা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। মিশিকা আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় মিশিকা বলল, আপনাকে একটা কথা বলি।
এই প্রথম মিশিকা আমাকে কিছু অনুরোধ করলো। হ্যাঁ, বলো। আমাকে আপনার কেমন লাগে জীবনসঙ্গী হিসেবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি মিশিকা? আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর সারা দিন রাত আপনার কথা ভেবেছি। কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন? মেয়েটার চোখে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করতেছে। সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যিই সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দিই খুব কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছ তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করিনি, কিন্তু সে তো জানি না নীলা এখনও আমার অপেক্ষায় আছে। জানালে হয়তো কথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু মিশিকা আজ আর আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগেই রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা মিশিকা নিজের হাত দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি এসব ভাবছি কেন? আমার তো সে কেউই নয়। তাহলে অচেনা মায়াজালে বারবার আটকা পড়ছি কেন? চোখের সামনে একেবারের জন্যই মিশিকাকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মিশিকা আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স। আপনার দুপুরের খাবার। তাকিয়ে দেখি চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে। মনে হয় সারা রাত অনেক কান্না করেছি। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি অনিকা আর নীলা বসে বসে কাজ করছে। হাই জানু, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। নীলার দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে? আচ্ছা জানু, আমি এখন যাই। একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় নীলা আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে? বাবু আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও নীলা। অনেকটা অবাক হলো আমার কথা শুনি। এই সন্তানটা কার? আমার স্বামীর কোনো অপরাধ কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনার না জানলেও চলবে। অবশ্য চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। এই কথা শুনি নিজের রাগ কন্ট্রোল করতে পারি। ঠাস ঠাস করে দুইটা বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো নীলা, না হয় আমার চেয়ে কেউ খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? আর কে বা হও তুমি আমার? তার ছেলের হাসি দিয়ে বললাম, ন্যূনতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতা না? আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতে আমাকে ডিভোর্স দিয়েছো। একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করোনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক? অবশ্যই তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরও লাগবে। আমাকে বললেই তো হতো, এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না। আমি স্বইচ্ছায় মুক্ত দিয়ে দিতাম তোমাকে। এই কথা বলার সাথে সাথে নীলা আবিরের কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝাটকায় নীলার হাত ছাড়িয়ে পেছন থেকে হাত দুটো মুচড়ে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা? নীলা চুপ করে আছে। তাহলে আমি ধরে নিব সব সত্য। তোমার যা ইচ্ছে মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু। আগে বলো এই সন্তানটা কার? নীলা এখনও চুপ করে আছে। কি হলো বলো না কেন? নীলা এখনও চুপ করে আছে। আরে বলছো না কেন? নীলা এখনও চুপ করে আছে। কি হলো বলো? জ্বরে একটা ধমক দিয়ে বললাম। নীলা শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছু মেরে তার ছেলেকে নিয়ে যাব। আমি আবারও জিজ্ঞাসা করলাম, নীলা এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ওহ, বলবেই বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল।
নীলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি কথা বলে ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আবির, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাদের বলবো না। এই সন্তান শুধুই আমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে আমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। নীলা মনে মনে কথাগুলো বলতেছে। মা মা, তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে বলো না মা। কিছু না বাবা, এমনি। এমনি তো কেউ মারে না মা। স্কুলে স্যারেরা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মেরেছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে ততটুকু হিসেবে করে বলেছে কথাটা। নীলা কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। আবির অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলো। মিশিকা আর আগের মতো আবিরের সামনে আসে না। কেমন তার চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে। এভাবে কেটে যায় একটি মাস। এই এক মাসে আমি নীলাকে যথেষ্ট অবহেলা করেছি। এমন কোনো দিন নেই যে নীলাকে আমি কাঁদাইনি। অনিকার সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছি। নীলা এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি নীলার কষ্টে কষ্ট পেয়ে। অফিস শেষে আজ তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি আন্টি কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আন্টি? মিশকা আজকাল কেমন যেন মরা হয়ে থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে, এখনও জ্ঞান ফেরেনি। কথাটা শুনি বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মিশিকার রুমে যেয়ে দেখি নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলো। রোগী আপনার কি হয়? কি জবাব দিব বুঝতে পারছি না। একটু ভেবে বললাম, আমার বোন। আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরের অবহেলা করাতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার। এই কথা বলে ডাক্তার থামলো। কি হয়েছে স্যার? আসলে কথাটা যে কিভাবে বলি, তার দুটো কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা। মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। এখন কি উপায় ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে। নিজের চোখ দিয়ে অজান্তে পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম, আমি একটা কিডনি দেব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি আমার কিডনি দিয়ে মিশিকাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। আমার জন্য আজ তার এই অবস্থা, তাই প্লিজ আমার কিডনিটা নিন। সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি। আজকাল আপনার মতো মানববাদী ব্যক্তি পাওয়া খুব দুষ্কর। এক মহৎ ভাই আপনি, যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে কোনো দ্বিধাবোধ করেন না। আপনি 205 নম্বর রুমে চলে যান, সেখানে আপনার অপারেশন হবে। আবিরকে অপারেশন করে তার দেহ থেকে একটা কিডনি বের করে মিশিকার দেহে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল আমি হাসপাতালে আছি। আজকে আমার রিলিজ করে দেওয়া হবে। মিশিকার কেবিনে যেয়ে দেখি এখনও জ্ঞান ফেরেনি। মাথায় আস্তে করে হাত বুলিয়ে বললাম, আমায় ক্ষমা করে দিও মিশিকা, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর কলম আনিয়ে নিলাম, আর মিশিকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় মিশিকা, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি বলেছো আমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো এই বড় মনে শুধু আমায় কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসার স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম। এটা ছাড়া আমি কিছুই দিতে পারিনি। যতদিন বাঁচবা আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয়। ইতি, তোমার প্রিয় আবির ভাই। চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি মিশিকাকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম। যেয়ে দেখি নীলা আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ভাবতেছি নীলা কেন অফিসে যায়নি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানা নিলাম।
বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আসাদ মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে। না। না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যাই ইচ্ছে করুক, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে আসাদকে জড়িয়ে ধরলো নীলা। আমি হ্যাচকে এক টান দিয়ে আসাদকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যেতেছি এমন সময় নীলা চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ, আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবু সোনাকে। আমি কোনো কথাই কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে আসাদকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা? বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনি বুকের ভিতর ঘন্টা বেজে উঠল। নীলা যদি সত্যি কিছু করে ফেলে, এমনিতেই যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসায় রওনা হলাম। বাসায় যেয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখি নীলা মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়তেছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর, গা পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জল ফুটতে দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি, নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আর 6 বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভিতর। কিন্তু নীলার এখনও জ্বর কমেনি। রাতে নীলার মাথার কাছে বসে আছি, এমন সময় জোরের ঘরে নীলা বলে উঠল, আবির আমাকে ছেলে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যা তা বকছো। একথা বলে উঠতে যাব, এমন সময় নীলা আমার হাত ধরে এক ঝাটকায় নীলার মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। নীলা আমার কলার চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি। আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আবির, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচণ্ড কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি এখনও বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। আমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে। ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানো ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। এই বলে নীলার চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জোরের ঘরে এসব বলতেছি, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে নীলা আগের মতো আমাকে জড়িয়ে ধরে আছে। নীলার থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীলাকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় নীলার বাসায় আসলাম। নীলার কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসব। এমন সময় নীলার ডাক, আবির। জি বলো নীলা। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটা শেষ ইচ্ছা। মনের ভিতর উলট পালট হয়ে গেছে। কথাটা শোনার পর চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। কিছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করো। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসায় ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতের ঘটনা মনে করতেই নিজের উপর রাগ ঘৃণা হচ্ছে। কিন্তু নীলাও নেই, আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে নীলাকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাব।
অফিস খোঁজ করে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু যাবেটা কই? বাবার বাসায় যাবে। আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাবার বাসায়। কিন্তু সেখানে গিয়ে বড় সড়ো ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউই নেই। মনে হচ্ছে এখানে কেউই থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। 1 সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজ খবর নেই। অনিকাকে ফোন দিয়ে বলতে সে বলল, গতকাল নীলা ম্যাডামকে দেখছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে আসলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, হাতে একটা বাচ্চার ছেলেকে নিয়ে। হ্যাঁ এসেছিল তো। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কোথায় গেছে আপনি বলতে পারবেন? দেখুন আমাদের এখানে অনেককেই আসে যায়, আমাদের এতগুলো মনে থাকে নাকি? তাকিয়ে দেখলাম যে ক্যাম্পাইন অফার 20-19। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের অফার? যারা 2000 টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য এটা একটা লটারির আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট গুজে দিয়ে বললাম, ইসরাত জাহান নীলা, এই নামে কাউকে দিয়েছেন নাকি লটারির টিকিট? একটু চেক করে দেখুন তো। আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপ চেক করে বলল, হ্যাঁ গতকাল তিনি এই টিকিট পাইছেন। দেরি না করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন যদি ফোন দিই আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দিবে। অনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম, দেখো তো অনিকা, এই নাম্বারটা লোকেশন বের করা যায় নাকি? কিছুক্ষণ পর অনিকা জানালো, মিরপুর 7 নম্বরে বর্তমান অবস্থান করছে। অনিকা আমাকে লোকেশন ট্যাগ দিয়ে দিল। আমি তার ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভেতরে প্রবেশ করে দরজা কড়া নাড়ালাম। নীলার মা দরজা খুললো, মানে আমার শাশুড়ি দরজা খুললে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। ভাবতেই পারিনি হয়তো আমাকে দেখতে পারবে এভাবেই। আরে আবির বাবা যে, ভিতরে আসো, কেমন আছো? অনেক কথা বলল, নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলো। নীলার বাবা এবং ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল, বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদিয়ে দিল। আমিও চোখের পানি আটকে রাখতে পারিনি। সব শেষে নীলার রুমে গেলাম। নীলা বসে বসে ফোন টিপতেছে। আমি আস্তে আস্তে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও, গো। বারে, আমি আমার বউয়ের বাড়িতে আসছি। আমি কারো বউ নই, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে আছি। ছাড়ো বলছি, ছাড়ো। নিজের বউকে ধরেছি, ছাড়বো কেন? আচ্ছা, যদি কেউ না হও তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম? নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিছো। নীলার মুখে কোনো কথা নেই, চোখ জোড়া টলমল করতেছে। বলো নীলা, ওই দিন আমি তোমার কে ছিলাম? জানি তুমি বলতে পারবা না, কারণ সত্য সবারই মুখ দিয়ে বের হয় না। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙার পথে। একেবারের জন্যই কি আমাকে বিশ্বাস করতে পারোনি, নাকি তোমার ব্যর্থতা? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। চোখের জল মুছে দিতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছি। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আবির। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আবির তোমার উপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্টও হয়নি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা বাবা, তুমি শুধু মাকে আদর করবে, আমাকে আদর করবে না? ছেলেকে কোলে নিয়ে বসে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরে আছি, ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আর ছাড়বে না, সারা জীবন এভাবে একলে রাখবে। আহা, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন। সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যান। আল্লাহ হাফিজ।